ওয়েলকাম বন্ধুরা, এজি বায়োলজি লার্নিং এ তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমাদের যে ভিডিও টিউটোরিয়াল, সেই ভিডিও টিউটোরিয়ালে আজকে আমরা জীব প্রযুক্তিবিদ্যা বা বায়োটেকনোলজির ভেক্টর সম্পর্কে জানব। ভেক্টর শব্দটির প্রকৃত যদি অর্থ আমরা দেখি বা প্রকৃত অর্থ আমরা যদি দেখার চেষ্টা করি, তাহলে ভেক্টর শব্দটির প্রকৃত অর্থ হচ্ছে বাহক বা ক্যারিয়ার। অর্থাৎ যে কোনো কিছু বস্তু বহন করে নিয়ে যায় তাকে বাহক বা ক্যারিয়ার বলা হয়, অর্থাৎ তাকে আমরা ভেক্টর বলে গণ্য করব। এর ব্যাপার হচ্ছে ভেক্টর শব্দটা বায়োলজির ক্ষেত্রে জেনারেলি দুটো জায়গাতে ব্যবহার করা হয়। প্যারাসাইটোলজি ক্ষেত্রে ভেক্টর শব্দটির অর্থ বলতে বোঝায় না যে সমস্ত বস্তু কোনো রোগ জীবাণুকে বহন করে নিয়ে যায় তারাই ভেক্টর বা তারাই বাহক। অর্থাৎ প্যারাসাইটোলজির ক্ষেত্রে যারা রোগ সংক্রমণ ঘটায় তারাই প্রকৃতপক্ষে ভেক্টর বলে পরিগণিত হয়। একই রকম ভাবে বায়োটেকনোলজিতে যে ভেক্টর, তার ক্ষেত্রে সংজ্ঞাটা একটু অন্যরকম। যে সমস্ত বহিরাগত ডিএনএ, বায়োটেকনোলজি বা জীব প্রযুক্তি ক্ষেত্রে যে সমস্ত বহিরাগত ডিএনএ যারা কোনো নির্দিষ্ট ডিজায়ারেবল জিন বা কাঙ্ক্ষিত জিনকে বহন করে কোনো পোষক কোষের ভেতরে প্রবেশ করায়, সেই নির্দিষ্ট জিনটিকে বা নির্দিষ্ট ডিএনএ খণ্ডটিকে বলবো আমরা ভেক্টর। তাহলে পোষক কোষের ভেতরে নির্দিষ্ট কাঙ্ক্ষিত জিনকে যে সমস্ত ডিএনএ গুলি বহন করে নিয়ে যায় তাদেরকে বলা হয় ভেক্টর। এর সংজ্ঞা যদি সঠিকভাবে বলা হয় তাহলে সংজ্ঞাটা হবে এই প্রকারের: পোষক কোষে কাঙ্ক্ষিত জিন বা ডিজায়ারেবল জিনকে প্রবেশ করানোর জন্য যে বাহক বহিরাগত ডিএনএ প্রয়োজন হয়, বহিরাগত ডিএনএ, অর্থাৎ ভেক্টর অবশ্যই সেটা বহিরাগত ডিএনএ হবে প্রয়োজন, তাকে ভেক্টর বলা হয়। পোষক কোষে কাঙ্ক্ষিত জিনকে বা ডিজায়ারেবল জিনকে প্রবেশ করানোর জন্য যে বাহক বহিরাগত ডিএনএ প্রয়োজন হয় তাকে ভেক্টর বলা হয়। ভেক্টরের অপর নাম, একে যেহেতু জিন বহন করে নিয়ে যায়, অর্থাৎ কাঙ্ক্ষিত জিন বা ডিজায়ারেবল জিনকে যেহেতু বহন করে নিয়ে যায়, তাই এর অপর নাম হলো জিন ক্যারিয়ার বা একে জিন ট্যাক্সি বলা হয়। নেক্সট চলে যাচ্ছি, ব্যাপারটা যদি সোজাভাবে বোঝানোর চেষ্টা করানো হয় তাহলে ব্যাপারটা হচ্ছে এই প্রকারের: কোন একটা নির্দিষ্ট কোষে, ধরে নিলাম এটা মানব সেলের একটা মানব সেল, যার মধ্যে নিউক্লিয়াস আছে এবং সেই নিউক্লিয়াসের মধ্যে নির্দিষ্ট জিন আছে। আমরা ধরে নিলাম যে এখানে আমাদের যে জিনটি পৃথকীকৃত করা হয়েছে তা হলো ইনসুলিন জিন। এটা ইনসুলিন জিন মানব জিনোম থেকে পৃথকীকৃত একটা জিন। কৃত্রিমভাবে ইনসুলিন তৈরি করার ক্ষেত্রে এই ইনসুলিন জিনকে আইসোলেট করা একান্তভাবে প্রয়োজন। তাহলে মানব জিনোম থেকে ইনসুলিন জিনকে আইসোলেট করা হয়। আইসোলেট করার পর ধরে নিলাম এটা ইনসুলিন জিন আমরা, এরপর এই জিনটিকে ব্যাকটেরিয়ার শরীরে প্রবেশ করে ইনসুলিন প্রস্তুত করা হয়। কিন্তু এই ইনসুলিন জিনকে সরাসরি ব্যাকটেরিয়ার সেলের ভিতর প্রবেশ করানো যায় না। যে ডিএনএ এর দ্বারা এই ইনসুলিন জিনকে ব্যাকটেরিয়ার সেলের ভিতর প্রবেশ করানো হয় সেই নির্দিষ্ট জিনটিকে বলা হয় ভেক্টর। এখানে প্লাজমিড কি না, ব্যাকটেরিয়ার মধ্যে অবস্থিত এক্সট্রা ক্রোমোজোমাল যে ডিএনএ থাকে সেই এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ কে প্লাজমিড বলা হয়। সেই প্লাজমিডকে প্রথমে নির্দিষ্ট সেল থেকে এক্সট্রাক্ট করে বা তাকে সেখান থেকে বার করে তাকে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস দ্বারা কাট করা হয়। এবং একই রকম ভাবে যে জিনোমটি বা কাঙ্ক্ষিত জিনটিকে আমরা বহন করতে যাচ্ছি বা যে কাঙ্ক্ষিত জিনটিকে আমরা ভেক্টরের সাথে অ্যাসেম্বল করতে যাচ্ছি, সেই জিনটিকেও একই আরই এনজাইম দ্বারা কাট করা হয়, রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়াস এনজাইম দ্বারা কাট করা হয়। এবং ডিজায়ারেবল জিন, তাহলে ইনসুলিন জিন এটা হচ্ছে কাঙ্ক্ষিত জিন বা ডিজায়ারেবল জিন। এই ডিজায়ারেবল জিনকে নির্দিষ্ট ভেক্টরের সাথে অ্যাসেম্বল করে রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করা হয় বা কাইমেরিক ডিএনএ প্রস্তুত করা হয়। অর্থাৎ নির্দিষ্ট জিনটিকে প্লাজমিডের সাথে বা ভেক্টরের সাথে যোগ করে দেওয়া হয়, তারপর তাকে নির্দিষ্ট পোষক কোষের ভিতর বা হোস্ট সেলের ভিতর প্রবেশ করে দেওয়া হয়। কাকে প্রবেশ করে দেওয়া হয়? রিকম্বিনেন্ট ডিএনএ যেটা প্রস্তুত করা হলো, যেখানে ডিজায়ারেবল জিন আছে। এই নীল কালারের যে জিনটা এটা ডিজায়ারেবল জিন বা কাঙ্ক্ষিত জিন, এবং লাল কালারের যে জিন এটা হচ্ছে ভেক্টর বা ভেক্টর ডিএনএ। তাহলে ভেক্টর ডিএনএ এর সাথে কাঙ্ক্ষিত জিনকে অ্যাসেম্বল করে বা রিকম্বিনেন্ট ডিএনএ প্রস্তুত করে বা হাইব্রিড ডিএনএ প্রস্তুত করে তাকে নির্দিষ্ট পোষক কোষের ভিতর প্রবেশ করানো হয়। এরপর যে নির্দিষ্ট জিনটিকে পোষক কোষের ভিতর প্রবেশ করানো হয়েছে সেই জিনটির ট্রান্সক্রিপশন সম্পন্ন হয়, অর্থাৎ সেই জিনটি থেকে এমআরএনএ তৈরি হয় এবং এমআরএনএ থেকে পরবর্তীকালে প্রোটিন বা ইনসুলিন উৎপাদন করা হয়। তাহলে এখানে যে বস্তুটি ওই নির্দিষ্ট ডিজায়ারেবল জিনকে ক্যারি করে নিয়ে যাচ্ছে, কাকে? পোষক কোষের ভিতরে সেই নির্দিষ্ট ডিজায়ারেবল জিনটিকে ক্যারি করার জন্য যাকে ব্যবহার করা হচ্ছে বা যে ডিএনএ কে ব্যবহার করা হচ্ছে সেই ডিএনএ কি প্রকৃতপক্ষে হচ্ছে ভেক্টর।
তাকে প্রকৃতপক্ষে ভেক্টর বলা হয়। তো এক্ষেত্রে প্লাজমিড ভেক্টরকে ব্যবহার করা হয়েছে। নেক্সট চলে যাচ্ছি আমরা, ভেক্টর হওয়ার জন্য কতগুলো নির্দিষ্ট শর্তের প্রয়োজন বা কতগুলো নির্দিষ্ট শর্ত থাকা বাঞ্ছনীয় ভেক্টর হওয়ার জন্য। যে কোনো ডিএনএ কিন্তু ভেক্টর হতে পারে না, তার কতগুলো শর্ত থাকে। প্রথম নম্বর শর্ত, একটা জিনকে ভেক্টর হতে গেলে বা একটা ডিএনএ কে ভেক্টর হতে গেলে তার কতগুলো শর্তের মধ্যে প্রথম যে শর্ত তা হলো অরিজিন অফ রেপ্লিকেশন বা তার ওরিসি রিজিয়ন থাকা একান্তই প্রয়োজন। ভেক্টর ডিএনএ এক বা একাধিক অরিজিন অফ রেপ্লিকেশন স্থান থাকতে হবে যাতে সে নিজে পোষক কোষে নিজ প্রতিলিপি গঠনের সক্ষম করতে। আমরা রেপ্লিকেশন পদ্ধতির সময় শুনেছি যে নির্দিষ্ট ডিএনএ থেকে যখন নির্দিষ্ট ডিএনএ তৈরি হয় বা তার যখন রেপ্লিকেশন সম্পন্ন হয় তখন কিছু রিজিয়ন থেকে, যে রিজিয়ন থেকে রেপ্লিকেশনটা সম্পন্ন হয় সেই নির্দিষ্ট রিজিয়নটিকে বলা হয় অরিজিন রিজিয়ন বা ওরিসি রিজিয়ন। একই রকম ভাবে ডিএনএ এর মধ্যে এই যে ডিএনএ দেখানো হয়েছে এটা যদি ভেক্টর ডিএনএ হয়, সেই ভেক্টর ডিএনএ এর মধ্যে একাধিক অরিজিন সি রিজিয়ন থাকা প্রায় প্রয়োজন, কেননা সেই নির্দিষ্ট রিজিয়ন থেকে ওই নির্দিষ্ট জিনটির রেপ্লিকেশন সম্পন্ন হবে বা তার কাছ থেকে ট্রান্সক্রিপশন সম্পন্ন হবে। তাহলে অরিজিন সি রিজিয়ন থাকা প্রয়োজন, কেন অরিজিন সি রিজিয়ন থেকেই সাধারণত রেপ্লিকেশন প্রক্রিয়া বা নিজ প্রতিলিপিকরণ প্রক্রিয়া শুরু হয়ে থাকে এবং এই অরিজিন সি রিজিয়নে অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে ডিএনএ থেকে ডিএনএ প্রস্তুত করার জন্য যে প্রধান এনজাইম বা ডিএনএ পলিমারেজ, ডিএনএ পল, সেই ডিএনএ পল কিন্তু এই অরিজিন যে সি রিজিয়ন বা অরিজিন রিজিয়ন সেই অরিজিন রিজিয়ন থেকে কাজ করতে পারে। তাহলে একটা ভেক্টরের মধ্যে অবশ্যই একটা অরিজিন এক বা একাধিক অরিজিন অফ রেপ্লিকেশন রিজিয়ন থাকা একান্তই প্রয়োজন। নেক্সট হচ্ছে সাইজ এবং মলিকুলার ওয়েট। যে নির্দিষ্ট ডিএনএটি ভেক্টর হবে, ভেক্টর ডিএনএটি ক্ষুদ্র কম আণবিক ভর সম্পন্ন হওয়া প্রয়োজন যাতে ভেক্টরটিকে পৃথক করা সহজ হয়। যে নির্দিষ্ট জীবের মধ্যে ভেক্টরটি অবস্থান করছে সেখান থেকে তাকে আইসোলেট করা সহজ হয়, তাকে পিউরিফিকেশন বা তাকে বিশুদ্ধকরণ করা সহজ হয় এবং খুব সহজে তাকে পোষক কোষের মধ্যে বা ট্রান্সফরমেন্ট কোষের মধ্যে প্রবেশ করানো সম্পন্ন। তাহলে একে সবসময় মলিকুলার ওয়েট বা তার আণবিক ওজনের গত দিক থেকে সবসময় কম হওয়া বাঞ্ছনীয়। নেক্সট ভেক্টরের বৈশিষ্ট্য। নেক্সট যে বৈশিষ্ট্য আছে তা হলো সিলেক্টেবল মার্কার। ভেক্টরের মধ্যে এমন কিছু চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত জিন এবং ওই জিনগুলি পোষক কোষের মধ্যে ভেক্টরের উপস্থিতি নিশ্চিত করে। অর্থাৎ ভেক্টর কোষের মধ্যে এমন কিছু জিন থাকে যে জিনগুলি ওই নির্দিষ্ট ভেক্টরের উপস্থিতিকে নিশ্চিত করে। আমি উদাহরণগুলো বলছি, যেমন হচ্ছে অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন, পিবিআর 322 নামক যে ভেক্টর আছে, অর্থাৎ পিবিআর 322 যে প্লাজমিড আছে সেই প্লাজমিডের মধ্যে দুটি অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স জিন হলো অ্যাম্পিসিলিন প্রতিরোধী জিন এএমপি এবং টিইটি টেট্রাসাইক্লিন প্রতিরোধী জিন। এগুলো সাধারণত মার্কার জিন হিসেবে কাজ করে। তেমনি কিছু কিছু ক্ষেত্রে হার্বিসাইডস রেজিস্ট্যান্স জিনও লক্ষ্য করা যায়, কিছু কিছু ক্ষেত্রে ওয়াইল্ড অ্যালিল মার্কার জিনও লক্ষ্য করা যায় যেগুলো বিভিন্ন প্রকার উৎসেচক তৈরি করে। তার মধ্যে যেমন হচ্ছে URA3 উৎসেচক, LYS2 উৎসেচক, LEU2 উৎসেচক, বিভিন্ন ধরনের উৎসেচকগুলো তৈরি করে। এগুলো প্রত্যেকটাই কিন্তু ওয়াইল্ড অ্যালিল মার্কার জিন থেকে তৈরি হয়। এবং সংজ্ঞা যদি বলা হয় মার্কার জিন, তাহলে মার্কার জিন কি না, ট্রান্সফরমেন্ট ব্যাকটেরিয়াগুলিকে নন ট্রান্সফরমেন্ট ব্যাকটেরিয়া থেকে আলাদা যারা করে তারাই প্রকৃতপক্ষে মার্কার জিন। তাহলে জিনিসটা কি না, এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এই ভেক্টরের সাথে নির্দিষ্ট কাঙ্ক্ষিত জিন যুক্ত আছে এবং এই ভেক্টরের মধ্যে ধরে নিলাম আমি এম্পিসিলিন এবং টেট্রাসাইক্লিন জিন আছে। এখন নির্দিষ্ট এই ভেক্টরটি যে পোষক কোষের ভিতর প্রবেশ করা আছে সেই পোষক কোষের উপর যদি এম্পিসিলিন বা টেট্রাসাইক্লিন প্রয়োগ করা হয় তাহলে কিন্তু এই জিনটি মারা যাবে না, এই জিনটি মারা যাবে না, এই জিনটি মারা যাবে না। অপরপক্ষে এখানে একটা ব্যাকটেরিয়াকে দেখানো হয়েছে যার ক্ষেত্রে কোনো ভেক্টর নেই বা যার ক্ষেত্রে ওই জিনগুলো নেই, সেই নির্দিষ্ট ব্যাকটেরিয়াকে যদি এম্পিসিলিন বা টেট্রাসাইক্লিন দ্বারা ট্রিট করা হয় তাহলে কিন্তু খুব ইজিলি মারা যাবে। অর্থাৎ যার মধ্যে নির্দিষ্ট ডিজায়ারেবল জিনটি এবং নির্দিষ্ট ভেক্টরটি উপস্থিত আছে সেই নির্দিষ্ট হোস্ট সেলটিকে আমরা বলবো ট্রান্সফরমেন্ট। অর্থাৎ অ্যাম্পিসিলিন এবং টেট্রাসাইক্লিন রেজিস্ট্যান্স জিন যে ব্যাকটেরিয়ার মধ্যে উপস্থিত আছে সেগুলো ট্রান্সফরমেন্ট ব্যাকটেরিয়া। কারণ তাকে ট্রান্সফরমেন্ট ঘটানো হয়েছে কিসের মাধ্যমে না, এই যে এখানে যে ডিএনএটা প্রকৃতপক্ষে কি ডিএনএ, এটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ। কারণ এর মধ্যে ভেক্টর ডিএনএ আছে এবং লাল কালারে যেটা আছে সেটা হচ্ছে ডিজায়ারেবল জিন আছে এবং এম্পিসিলিন টেট্রাসাইক্লিন জিন এখানে উপস্থিত আছে। তাহলে এম্পিসিলিন এবং টেট্রাসাইক্লিন জিন এগুলো মার্কার জিন হিসেবে উপস্থিত, কারণ মার্কার জিন এই দুটির উপস্থিতির উপর লক্ষ্য করে কোনো ব্যাকটেরিয়া ট্রান্সফরমেন্ট নয় অর্থাৎ ট্রান্সফরমেন্ট বা নন ট্রান্সফরমেন্ট তা সহজে পৃথক করা যায়। যদি এম্পিসিলিন টেট্রাসাইক্লিনের প্রতি সহনশীল হয় তাহলে সেটা হচ্ছে ট্রান্সফরমেন্ট,
আর যদি এম্পিসিলিন এবং টেট্রাসাইক্লিনের প্রতি সহনশীল না হয় সেটা হচ্ছে নন ট্রান্সফরমেন্ট। তাহলে এম্পিসিলিন টেট্রাসাইক্লিনের প্রতি যারা সহনশীল তাদের ক্ষেত্রে ডিজায়ারেবল জিন আছে, আর যাদের ক্ষেত্রে এম্পিসিলিন টেট্রাসাইক্লিন সহনশীল নয় তাদের ক্ষেত্রে ডিজায়ারেবল জিন নেই। তাহলে মার্কার জিন ট্রান্সফরমেন্ট ব্যাকটেরিয়ালকে নন ট্রান্সফরমেন্ট ব্যাকটেরিয়া থেকে আলাদা করে। সংজ্ঞাটা আবার বলছি, ভ্যাক্টরের মধ্যে এমন কিছু জিন থাকে যা বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত এবং এই জিনগুলি পোষক কোষের মধ্যে ভ্যাক্টরে উপস্থিত নিশ্চিত করে এই জিনগুলিকে বলা হয় মার্কার জিন বা সিলেক্টেবল মার্কার জিন। ইন্টিগ্রেশন প্রপার্টি, একটি ভ্যাক্টর ডিএনএ সহজে পোষক কোষের যে জিনোম বা পোষক কোষের যে ডিএনএ সেই ডিএনএ এর সাথে সংযুক্ত হওয়ার ক্ষমতা থাকে। অর্থাৎ একটা ভ্যাক্টর ডিএনএ কে অবশ্যই যে নির্দিষ্ট ট্রান্সফরমেন্ট কোষের মধ্যে তাকে প্রবেশ করানো হচ্ছে সেই ট্রান্সফরমেন্ট কোষের যে জিনোম আছে বা তার যে ডিএনএ আছে তার সঙ্গে ইন্টিগ্রেট ঘটাতে সক্ষম হওয়া প্রয়োজন বা তার সাথে একত্রবোধ হওয়া একান্তভাবে প্রয়োজন। নেক্সট রেস্ট্রিকশন সাইট, ভ্যাক্টর ডিএনএটির একাধিক আরই অঞ্চল থাকা আবশ্যক যেখানে আরই উৎসেচক কাজ করতে পারে। আরই মানে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ। রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজকে বলা হয় আণবিক কাঁচি, একে বলা হয় আণবিক কাঁচি বা মলিকুলার সিজার। আণবিক কাঁচি বা মলিকুলার সিজার বলা হয়। এই আণবিক কাঁচি দ্বারা রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ বা আরই উৎসেচক দ্বারা নির্দিষ্ট ভেক্টরকে কাট করা যায়। আমরা যে স্থানে কাট করার প্রয়োজন তাকে কাট করতে পারি এবং সেই নির্দিষ্ট কাট অংশে আমাদের ডিজায়ারেবল যে জিন বা আমাদের কাঙ্ক্ষিত যে জিন আছে সেই কাঙ্ক্ষিত জিনকে তার সাথে জোড়া লাগাতে পারি কাট করার মাধ্যমে। তাহলে রেস্ট্রিকশন সাইট থাকা একান্ত প্রয়োজন এবং সেই নির্দিষ্ট রেস্ট্রিকশন সাইডে রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজ ওই নির্দিষ্ট ভেক্টরটিকে নির্দিষ্ট বেস পেয়ার অনুযায়ী তাদের দৈর্ঘ্য অনুযায়ী তাকে কাট করতে সক্ষম হবে। ক্লোনিং ভেক্টর, ভেক্টরের উপরে চলে যাচ্ছি আমরা প্রকারভেদ। ভেক্টরগুলোকে সাধারণত দুটো প্রকারে ভাগ করা যায়, দুটো পদ্ধতিতে ভাগ করা যায়। একটা হচ্ছে ক্লোনিং ভেক্টর এবং অপরটি হচ্ছে এক্সপ্রেশন ভেক্টর। ক্লোনিং ভেক্টরের একটা উদাহরণ এখানে লিখে দেওয়া হয়েছে পিবিআর 322, এটা হচ্ছে ক্লোনিং ভেক্টর। আর এক্সপ্রেশন ভেক্টরের একটা উদাহরণ দেওয়া হচ্ছে SV40, এটা হচ্ছে এক্সপ্রেশন ভেক্টরের উদাহরণ। ক্লোনিং ভেক্টর নামটা শুনে আমরা বুঝতে পারছি যে এখানে অসংখ্য ক্লোন সৃষ্টি করতে পারে। এটি পোষক কোষে প্রবেশের পর অর্থাৎ যে নির্দিষ্ট ভেক্টরটিকে পোষক কোষে প্রবেশ করানো হচ্ছে প্রবেশের পর কাঙ্ক্ষিত জিনটির অসংখ্য কপি তৈরি করতে যদি সক্ষম হয় তাহলে তাকে ক্লোনিং ভেক্টর বলা হয়। এটা একটা রিকম্বিনেন্ট ডিএনএ, একে প্রবেশ করানো হয়েছে নির্দিষ্ট ব্যাকটেরিয়ার মধ্যে। এখান থেকে ব্যাকটেরিয়া থেকে অসংখ্য প্রতিলিপ তৈরি হয়েছে, একটা দুটো তিনটে, 1 নম্বর প্রতিলিপ, 2 নম্বর প্রতিলিপ, 3 নম্বর প্রতিলিপ। তাহলে যে নির্দিষ্ট ভেক্টরটিকে পোষক কোষের মধ্যে প্রবেশ করানো হয়েছে সেই নির্দিষ্ট ভেক্টরটি যদি পোষক কোষের মধ্যে অসংখ্য প্রতিলিপ সৃষ্টি করতে পারে তাহলে সেই নির্দিষ্ট ভেক্টরটিকে বলবো আমরা ক্লোনিং ভেক্টর। ক্লোনিং ভেক্টর কোন ক্ষেত্রে ব্যবহৃত? জেনেটিক ইঞ্জিনিয়ারিং টেকনোলজির ক্ষেত্রে ব্যবহৃত হয়, জিনোমিক লাইব্রেরি সৃষ্টির ক্ষেত্রে ব্যবহৃত হয়, হিউম্যান জিনোমিক প্রজেক্ট বা এইচজিপির যে প্রজেক্ট আছে সেই এইচজিপি প্রজেক্টের ক্ষেত্রে সাধারণত ক্লোনিং ভেক্টর ব্যবহৃত হয় এবং বিভিন্ন প্রকার ডিএনএ প্রোব, যে সমস্ত জায়গায় ডিএনএ ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে ডিএনএ প্রোব ব্যবহৃত হয়, তাহলে যে সমস্ত জায়গায় ডিএনএ প্রোব ব্যবহৃত হয় সেই ডিএনএ প্রোবগুলো প্রকৃতপক্ষে কিন্তু তৈরি করা হয় ক্লোনিং ভেক্টরের সাহায্যে। নেক্সট চলে যাচ্ছি আমরা এক্সপ্রেশন ভেক্টর। পোষক কোষে প্রবেশের পর কাঙ্ক্ষিত জিনটির বা ডিজায়ারেবল জিনটির যদি বহিঃপ্রকাশ ঘটে এবং তার থেকে প্রোডাক্ট বা প্রোটিন উৎপাদিত হয় তাহলে সেই ভেক্টরকে বলবো আমরা এক্সপ্রেশন ভেক্টর। তাহলে এটা একটা ট্রান্সফরমেন্ট ব্যাকটেরিয়া, এটা একটা ভেক্টর এবং তার সঙ্গে কাঙ্ক্ষিত জিন যুক্ত আছে। নির্দিষ্ট কাঙ্ক্ষিত জিনটির ট্রান্সক্রিপশন সম্পন্ন হয় এবং সেখান থেকে এমআরএনএ তৈরি হয় এবং সেই এমআরএনএ থেকে ট্রান্সক্রিপশন পদ্ধতি এমআরএনএ তৈরি হয় এবং ট্রান্সক্রিপশন পদ্ধতি এমআরএনএ তৈরি হওয়ার পর তার থেকে ট্রান্সলেশন পদ্ধতিতে প্রোটিন বা প্রোডাক্ট যদি তৈরি হয়, ধরে নিলাম এটা ইনসুলিন জিন, তাহলে এখানে ইনসুলিন প্রস্তুত হবে। যদি প্রোডাক্ট উৎপন্ন হয় তাহলে কি হয়? সেই ভেক্টরটিকে বলা এক্সপ্রেশন ভেক্টর। অর্থাৎ এক্সপ্রেশন ভেক্টরের ক্ষেত্রে জিনটির এক্সপ্রেশন সম্পন্ন হয়, অর্থাৎ যে ডিজায়ারেবল জিনটি আমরা ভেক্টরের সঙ্গে অ্যাসেম্বল করেছি সেই নির্দিষ্ট ডিজায়ারেবল জিনটির এক্সপ্রেশন বা তার বহিঃপ্রকাশ ঘটে এবং তার থেকে প্রোডাক্ট তৈরি হয়। তাহলে যদি প্রোডাক্ট তৈরি হয় সেই নির্দিষ্ট জিনটি বা প্রোটিন তৈরি হয় তাহলে সেই নির্দিষ্ট ভেক্টরটিকে বলবো এক্সপ্রেশন ভেক্টর। ভেক্টরের যে উদাহরণ আছে বিভিন্ন প্রকারের, তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা উদাহরণ হলো প্লাজমিড। আমরা প্লাজমিড প্রত্যেকের নাম শুনেছি। প্লাজমিড কাকে বলা হয় না, ব্যাকটেরিয়ার যে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ থাকে, প্রত্যেকে ভালো করে এটা মনে রাখবে, ব্যাকটেরিয়ার মধ্যে যে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ থাকে, ব্যাকটেরিয়া দু ধরনের ডিএনএ পাওয়া যায়। একটা হচ্ছে জিনোমিক ডিএনএ, অর্থাৎ যে সমস্ত ডিএনএ ব্যাকটেরিয়ার শারীরবৃত্তীয় কার্যকলাপ নিয়ন্ত্রণ করে সেই সমস্ত ডিএনএ গুলোকে জিনোমিক ডিএনএ বলা হয় বা তাকে জিনোমিক জিন বলা হয়। এবং এগুলো ক্রোমোজোমাল জিনোম। এই ক্রোমোজোমাল জিনোম বাদ দিয়ে যদি অন্য কোনো ডিএনএ থাকে তাহলে সেই নির্দিষ্ট ডিএনএটিকে বলবো আমরা কি, একে বলবো প্লাজমিড।
প্লাজমিড। তাহলে এক্সট্রা ক্রোমোজোমাল ডিএনএ কে বলা হয় প্লাজমিড। অর্থাৎ জিনোম বাদ দিয়ে, যদি আমরা জিনিসটাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করি, জিনোম বাদ দিয়ে কোষের মধ্যে অন্য ডিএনএ থাকলে তাকে বলা হয় প্লাজমিড। তাহলে কোষের মধ্যে এক্সট্রা ক্রোমোজোমাল যে ডিএনএ এগুলো সাধারণত সার্কুলার প্রকৃতির হয়, এদেরকে প্লাজমিড বলা হয়। এই প্লাজমিড সাধারণত ভেক্টর হিসেবে কাজ করে। প্লাজমিড সাধারণত ভেক্টর হিসেবে কাজ করে। আবার অনেক সময় প্লাজমিড নির্দিষ্ট জিনোমের সাথে, যদি প্লাজমিড যে প্লাজমিড আছে সেই নির্দিষ্ট প্লাজমিড যদি জিনোমের সাথে একত্রীভূত হয়ে থাকে বা এটা যদি যুক্ত হয়ে থাকে, এটা প্লাজমিডের অংশ, এটা কার সাথে যুক্ত হয়ে, জিনোমের সাথে যুক্ত হয়ে থাকে, তাহলে সেই নির্দিষ্ট প্লাজমিডটিকে তখন আমরা বলবো এপিজোম। প্রত্যেকে মনে রাখবে, প্লাজমিড যদি জিনোমের সাথে, ব্যাকটেরিয়াল যে নিজস্ব জিনোম সেই নিজস্ব জিনোমের সঙ্গে যুক্ত হয়ে থাকে, আলাদা না থেকে একসাথে যুক্ত হয়ে থাকে, তখন তাকে বলা হয় এপিজোম। এপিজোম। যেমন কতগুলো উল্লেখযোগ্য প্লাজমিড হলো পিবিআর 322, পিইউসি, ব্যাকটেরিয়াল প্লাজমিড, ওয়াইপি অর্থাৎ ইস্ট এপিজোমাল প্লাজমিড, টিআই প্লাজমিড ইত্যাদি। এগুলো প্রত্যেকটা প্লাজমিডের উদাহরণ। নেক্সট হচ্ছে ফাজ ভেক্টর। ফাজ ভাইরাস যখন ভেক্টর হিসেবে কাজ করে, সাধারণত ল্যামডা ফাজ, কোন ধরনের, টি সিরিজভুক্ত ফাজ নয়, ল্যামডা সিরিজভুক্ত ফাজগুলি যখন ভেক্টর হিসেবে কাজ করে তখন তাদেরকে বলা হয় ফাজ ভেক্টর। যেমন হচ্ছে ল্যামডা জিটি 10 এবং ল্যামডা জিটি 11, এই ভেক্টরগুলি সাধারণত ফাজ ভেক্টর হিসেবে বহুল প্রচলিত। কসমিড। কসমিড হলো এক প্রকার হাইব্রিড প্লাজমিড। এগুলো সাধারণত হাইব্রিড প্লাজমিড, প্রত্যেকে মনে রাখবে, এগুলো প্রত্যেকটা হাইব্রিড প্লাজমিড। প্লাজমিডের সাথে যে প্লাজমিড আছে সেই প্লাজমিডের সাথে ল্যামডা ফাজের ডিএনএ কোহেসিভ এন্ড সাইড, খুব গুরুত্বপূর্ণ টার্ম, কোহেসিভ এন্ড সাইড। কার কোহেসিভ এন্ড সাইড? ল্যামডা ফাজের। তাহলে যে প্লাজমিড আছে এটা যদি প্লাজমিডের অংশ হয় এবং এই প্লাজমিডের অংশের সঙ্গে এই নির্দিষ্ট প্লাজমিডের অংশের সাথে যদি ল্যামডা ফাজের কোহেসিভ এন্ড সাইড, এটা ল্যামডা ফাজের কস সাইড বা কোহেসিভ এন্ড সাইড, এবং এটা হচ্ছে প্লাজমিডের অংশ, যদি যুক্ত থাকে তাহলে সেই নির্দিষ্ট যে ভেক্টর, সেই ভেক্টরটিকে একসাথে বলা হবে কসমিড। কোহেসিভ এন্ড সাইড যুক্ত যে ভেক্টর প্লাজমিডের সাথে যুক্ত তাকে বলা হয় কসমিড। উদাহরণ হচ্ছে PLFR কসমিড। নেক্সট হচ্ছে ফাজমিড। প্লাজমিডের ডিএনএ এর সাথে ল্যামডা ফাজের ডিএনএ অ্যাটাচমেন্ট সাইট বা বলা হয় ATT সাইট যদি যুক্ত থাকে তাহলে তাকে বলা হয় ফাজমিড। ওখানে যেমন কোহেসিভ এন্ড সাইড যুক্ত থাকছে, এখানে অ্যাটাচমেন্ট সাইড যদি যুক্ত থাকে তাহলে তাকে বলা হয় ফাজমিড। উদাহরণ হচ্ছে ল্যামডা জ্যাপ ফাজমিড। নেক্সট হচ্ছে ইস্ট প্লাজমিড। ইউক্যারিওটিক ইস্টের প্লাজমিড। ইউক্যারিওটিক যে ইস্ট আছে এটা একটা ইউক্যারিওটিক প্লাজমিডের উদাহরণ। YCP, YRP এবং YIP এগুলো প্রত্যেকটাই ইস্ট প্লাজমিড। এগুলো প্রত্যেকটা ইউক্যারিওটিক প্লাজমিড রূপে পরিগণিত হয়। নেক্সট হচ্ছে প্রাণী কোষের ভেক্টর। প্রাণী কোষের ক্ষেত্রে যে সমস্ত ভেক্টরগুলি ব্যবহৃত হয়, SB40, অ্যাডিনোভাইরাসকেও ভেক্টর হিসেবে ব্যবহার করা হয়, প্যাপিলোমা ভাইরাসকেও ভেক্টর হিসেবে ব্যবহার করা হয় এবং রেট্রোভাইরাসকেও অনেক সময় ভেক্টর হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। কৃত্রিম ক্রোমোজোমাল, বিভিন্ন প্রকার কৃত্রিম ক্রোমোজোমগুলো আছে, যেমন YAC ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, BAC ব্যাকটেরিয়াল আর্টিফিশিয়াল ক্রোমোজোম, MAC ম্যামালিয়ান আর্টিফিশিয়াল ক্রোমোজোম, HAC হিউম্যান আর্টিফিশিয়াল ক্রোমোজোম। এই আর্টিফিশিয়াল ক্রোমোজোম বা কৃত্রিম ক্রোমোজোমগুলো প্রকৃতপক্ষে কিন্তু ভেক্টর হিসেবে ব্যবহৃত হয়। আর শেষ হচ্ছে ট্রান্সপোজন বা জাম্পিং জিন বা মোবাইল এলিমেন্ট। ডিএনএর যে অংশ জিনোমের মধ্যে স্থান পরিবর্তন করতে পারে তাকে বলা হয় জাম্পিং জিন। এই জাম্পিং জিন নির্দিষ্টভাবে স্থান পরিবর্তন সক্ষম, অর্থাৎ নির্দিষ্ট স্থান তার লোকাসের যে স্থান থেকে 1 নম্বর লোকাস থেকে সে 2 নম্বর লোকাস বা 3 নম্বর লোকাসে সে পরিবর্তিত হতে পারে বা স্থান পরিবর্তন হতে পারে। যদি কোনো জিনের এই ধরনের লোকাস পরিবর্তন লক্ষ্য করা যায় তাকে ট্রান্সপোজন বা জাম্পিং জিন বলা হয়। এই জাম্পিং জিনও প্রকৃতপক্ষে কিন্তু ভেক্টর হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আজকের ভিডিওয়ে আমরা বিশদভাবে ভেক্টর সম্পর্কে জানলাম। যদি আমার এই চ্যানেলটিকে কারো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব, শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ।